হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 8 রায় ও মার্টিনের মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্ন আছে, অবশ্য থার্ড সামেটিভের, এটা মাথায় রাখতে হবে। এটা থার্ড সামেটিভের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের, রায় মার্টিনের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের আমরা এটা থার্ড সামেটিভের যে স্কুলগুলো আছে সেই স্কুলের প্রথম যেটা, সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। আর এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু ফাইনাল পরীক্ষায় অনেকখানি মিল পাবে। ঠিক আছে? অতএব এগুলো বুঝিয়ে সবগুলো রেডি করো ঠিকঠাক করে। আশা করি তোমরা সবকিছু এখান থেকেই পাবে। ঠিক আছে? আর একটা কথা বলে দিই, যে এখানে যে উপপাদ্য আর সে উপপাদ্য যেটা আছে, উপপাদ্য আর এক্সট্রা উপপাদ্য যেটা আছে, সেটা হচ্ছে কি, এইগুলো আমরা সাজেশন ভিত্তিক করব, এখানে আমরা করব না। বাকি কোশ্চেন গুলো কিন্তু আমরা এখানে যা যা আছে সবকিছু করবো। ঠিক আছে? তাহলে তোমরা এটা করে নাও। আর ভিডিওটা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবে। যদি কোনো সমস্যা থাকে বন্ধুদেরকে জানিয়ে দিও, শেয়ার করে দিও। ঠিক আছে? তো চলো, প্রথমে বলছে সায়ন তার 25 টাকার 16%, আর তীর্থ তার 60 টাকার 15% দিল। কে বেশি চাঁদা দিল? তাহলে সায়ন দেয়, বা যদি এটা লেখো সায়ন দেয়, সায়ন কত দেয় না, 25 টাকার 16%। তার মানে 25 গুণিতক 16/100, তাহলে 25 4 100, 4 4 16 সমান, তাহলে কত হবে? 4 টাকা। ঠিক আছে? আর কি বলছে, আর তীর্থ দেয় তোমার হচ্ছে সমান, তাহলে 60 টাকার 15%, 15/100। এই শূন্য শূন্য কেটে গেল, 5 2 এ 10, 5 3 এ 15, 2 3 এ 6, 3 3 এ 9। তাহলে কে বেশি দেয়? তীর্থ বেশি দেয়। ঠিক আছে? বীজগণিতের সংখ্যামালায় এক্স ইজিক্যাল টু 1 বসিয়ে যে ধ্রুবক পাওয়া যায় তা নির্ণয় করো। এক্স এর মান 1 বসাতে হবে। তাহলে এখানে 1 বসালে 9 ইন্টু 1 টু দি পাওয়ার 4 মানে 1, মাইনাস 6 ইন্টু 1 কিউব মানে 1, এক্স এর জায়গায় 1 বসবে। 7 গুণিতক 1 প্লাস 2। এটা তোমরা এরকমও লিখতে পারো, এইভাবে লিখতে পারো। কি বললাম, বোঝা গেছে? এইবারে এটাকে যদি সরল করো, তাহলে 9 মাইনাস 6 মাইনাস 7 প্লাস 2, তাহলে 9 2 11, 6 7 13, মানে -2। তার মানে এইটা হবে। কি বললাম, বোঝা গেছে? এবারে বলছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এত। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার হয়, তাই না? বর্গ একক। তাহলে এটার কত হবে? এটার হবে x+4, এটার হোল স্কোয়ার বর্গ একক। তোমরা এরকমই রাখতে পারো, অথবা এটা ভেঙে দিতে পারো। ভেঙে দিলে কত হবে? a² + 2ab + b²। তাহলে এটা কত হচ্ছে? x² + 8x + 16। তারপরে কি বলছে দেখো, যে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ 60 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? তাহলে বাহুর সংখ্যা মানে কত হয়? বাহুর সংখ্যা সূত্রটা কি ছিল? 360 ডিগ্রি বাই বহিঃকোণ, একটি বহিঃকোণ। বহিঃকোণ মানে এটা, 6 কাটাকাটি হয়ে 6 হবে, তাহলে এটা 6টি। একটি সিকি মানে কত? 25 পয়সা। আধুলি মানে 50 পয়সা। আর টাকা মানে 100 পয়সা একটা। 25 দিয়ে কাটলে 25 দিয়ে 50, 25। এটা কেন, কোনটা হচ্ছে? 1 2 4। এবার হচ্ছে একটি সরলরেখার বহিস্থ কোণ কোনো
বিন্দু থেকে ওই সরলরেখার উপর পর্যন্ত যে সরলরেখাগুলো টানা যায় তার মধ্যে ক্ষুদ্রতম হলো লম্ব সরলরেখা। এটা একটু বুঝে নাও। এটা একটা সরলরেখা। এর বহিস্থ একটা বিন্দু থেকে যতগুলো আমরা সরলরেখা টানবো, যতগুলো সরলরেখা টানি না কেন, সব থেকে ক্ষুদ্রতম কোনটা হবে? সব থেকে ক্ষুদ্রতম কোনটা হবে? সরি, এই লম্বটা হবে। তাহলে এখানে কি বলছে? যে সকল সরলরেখাংশ টানা যায় তার মধ্যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হলো লম্ব, লম্ব দৈর্ঘ্য। বোঝা গেল কি বললাম? চলো তারপরে বলছি এই তিনটি বাহু বিশিষ্ট ত্রিভুজের আঁকা সম্ভব কিনা। প্রথম অ্যান্সার হবে, প্রথমে আমরা করব কি, ছোট দুটি বাহুর যোগফল। বাহুর যোগফল সমান ছোট দুটি বাহু মানে ৩ যুক্ত ৫ সমান ৮ সমান বড় বাহু। তাহলে এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে লিখবো কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব, নিচে নিচে লিখবে তোমরা, কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব যদি ছোট বাহু দুটির সমষ্টি থিটা দেন বড় বাহু হয়। সরি, অতএব উত্তরে লিখবো, অতএব এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব না। কি বললাম বোঝা গেছে? এরকম লিখতে হবে। এইটাকে তোমরা যদি লিখো এখন এক্স প্লাস 1/x সমান -1, বা এর লসাগু করলে কত হবে? x² প্লাস 1 সমান 1 -1, বা x² x² প্লাস 1 ইজিক্যাল টু -x। একদিকে নিয়ে এলে কি হবে? x² - x প্লাস 1 ইজিক্যাল টু 0। এবারে দেখো দুই দিকে কি করতে হবে, এরপরে দুদিকে কি করতে হবে? আমরা এক্স প্লাস, আচ্ছা এদিকে এলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, x-1 দিয়ে আমরা গুণ করে হয়েছে। সাইডে লিখতে পারো উভয় পক্ষকে x-1 দ্বারা গুণ করে পাই, বা এটা হচ্ছে দেখো x³ - 1 সমান এটা হচ্ছে 0, এটা 1 এর কিউব লিখতে পারো, বা x³ - 1 ইজিক্যাল টু 0। তাহলে এর মান হয়ে গেল। তারপরে দুটি সংখ্যার যোগফল সমান এত, বিয়োগফল সমান এত। তাহলে দুটি সংখ্যার, অতএব বড় সংখ্যা সমান, দেখো দুটি সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে আর বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা হবে ওই দুটোর যোগফল বাই 2, তাহলে 14/2 সমান 7। আর ছোট সংখ্যা হবে, ছোট সংখ্যা হবে এই দুটোর বিয়োগফল বাই 2, 6/2 সমান 3। কি বললাম বুঝে গেছে? 6/2 সমান, চলো এবারে বলছি দেখো এইটার মধ্যে তোমাকে 0 থেকে 180-র মধ্যে এক জোড়া কোণ যারা পরস্পর সম্পূরক।
তাহলে তুমি লিখো 80° ও 100° যারা পরস্পরের সম্পূরক এবং 0° থেকে 180°র মধ্যে আছে। হলো? আবার 0 থেকে এবং 0° থেকে 90° এর মধ্যে 60° ও 40° পরস্পর পূরক কোণ নয়। পূরক কোণ নয়। কেন? সম্পূরক কোণ মানে যে দুটি কোণের যোগফল 180° তাদেরকে সম্পূরক বলবো। আর যে দুটি কোণের যোগফল 90° তাদেরকে পূরক কোণ। এই দুটোর যোগফল দেখো 90° হবে না। আর এই দুটোর যোগফল দেখো 180° হয়ে যাবে। ঠিক আছে? এবারে বলছি দেখো, একটি শরবতে শিরাব জলের অপর। তাহলে প্রথম শরবতে শিরাব জল। প্রথম শরবতে সিরাপ ইস্টু জল। সিরাপ ইস্টু জল। কোন কত হচ্ছে? 3:5। এটা দ্বিতীয় শরবতে সিরাপ ইস্টু জল 4:। এবারে দেখো আমি কি করব, জল সমান করব। জল সমান করলে সিরাপ যার বেশি সে বেশি মিষ্টি। তাহলে জল যদি সমান করতে চাই, দেখো এটাতে জল 5, এটাতে জল 7, লসাগু কত? 7×5 = 35। তাহলে 35 করতে হবে। তাহলে এটাকে 3 × 7 ইস্টু 5 × 7 21:35। এটাকে কত করতে হবে? 4 × 5 ইস্টু 7 × 5 সমান 20:35। দেখো সিরাপ কার বেশি আছে? না, প্রথম শরবতে বেশি আছে। অতএব প্রথম শরবতে সিরাপ বেশি থাকায় প্রথম শরবত বেশি মিষ্টি। কি বললাম, বুঝে গেছে? এবারে দেখো তোমাকে বলছে জল জমে বরফ হলে আয়তন 10% বেড়ে যায়। বলছে পুনরায় বরফ জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? এখন জল জমে জল জমে বরফ হলে 10% আয়তন বৃদ্ধি পায়। হলো? অতএব প্রথমে জল 100 ঘন একক হলে বরফ হবে 110 ঘন একক। এইটা আর এইটা। কিন্তু তোমাকে যেটা চাইছে সেটা চাইছে বরফ থেকে জল হবে। বরফ থেকে জল হলে, দেখো বরফ থেকে জল হলে 110-এর জন্য যখন বরফ 110 ঘন একক, তখন জলের আয়তন
তখন জলের আয়তন হ্রাস পায় 10 ঘন একক। তাহলে একে কত? না 10/110, আর 100 কত? এটাই তো শতকরা। 100 কত এটা যদি তুমি বার করো, তাহলে এইটা গুণিতক, আমার এখানে ধরছে না, এই জায়গাটাতে লিখে দিচ্ছে, হ্যাঁ? তাহলে 10/110 গুণিতক 100, 0 কেটে গেল, তাহলে 9 99 একের 11%। এইটা এটা ঘন একক লিখবে, ঠিক আছে? অতএব তোমার হচ্ছে 9 পূর্ণ, অতএব উত্তরে লিখবে 9 পূর্ণ একের 11% কমে যাবে। চলো তারপরে দেখো। কোনো পরীক্ষায় পরীক্ষার্থী এত পার্সেন্ট পেয়েছে, প্রথমে ইংরেজিতে ফেল করে, ইংরেজিতে ফেল করে সমান 52%, ঠিক আছে? গণিতে ফেল করে সমান 42%, উভয় বিষয় ফেল করে 17%, ঠিক আছে? অতএব তোমাকে কি বলছে? এতজন উভয় বিষয় পাস করেছে। একটা দেখো, উভয় বিষয় পাস করেছে, এই এই যে লোক ইংরেজিতে 52%, এর মধ্যে কিছু লোক আছে যারা গণিতে পাস করেছে, আবার গণিতের কিছু লোক আছে যারা ইংরেজিতে পাস করেছে, কিন্তু উভয় বিষয় যে ফেল করেছে সেটা হচ্ছে 17%। উভয় বিষয় এই দুটোর, আমি যে কোনো একটা বিষয় ফেল করেছি এরকম ভাবতে পারি। যদি ভাবি তাহলে দুজনকে কি করতে হবে? যোগ করে দিতে হবে। অতএব সবসময় কি করতে হবে? দেখো, উভয় বিষয় পাস করে সমান 100% মাইনাস এইগুলো দেখো, 52% প্লাস 42% মাইনাস 17%। কেননা এই 17 এটাতেও ধরা হয়েছে, এটাতেও ধরা হয়েছে, দুবার ধরা হয়েছে, ওই জন্য একবার বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইবারে দেখো, তাহলে 100% মাইনাস এইটা তুমি যদি যোগ করো 90 94, ঠিক আছে? 94 থেকে এটা যদি মাইনাস গুণ করে দেখো 117 যোগ হবে, তাহলে 6, মানে এখানে হচ্ছে 23% হবে। 94 আর হচ্ছে 94% প্লাস 17%, এইটা দেখো তাহলে কত হচ্ছে? এটা 23%, 23%, কত পার্সেন্ট? 23%। এইবারে দেখো, এই 23% লোক মানে 105 জন। অতএব 23% পরীক্ষার্থী এর সংখ্যা সমান 105 জন। 1% কত? 115/23, আর 100% কত? পার্সেন্ট চিহ্ন দেবে, হ্যাঁ? এখানে লিখছি 115/23 নিতক 100। আমরা এটা কাটাকাটি 23 5-এ, তাহলে 500 জন। অতএব উত্তরটা লেখো। অতএব মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 100 জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা এইখানে উত্তর লিখো।
অতএব মোট পরীক্ষার্থীর সংখ্যা সমান 500 জন। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছি। এখানে বলছে 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে এত এত দেওয়া আছে। ঠিক আছে? এবারে বলছে ওই 2 প্রকার পিতল কি অনুপাতে মেশানো হয়েছে, এই অনুপাতে। তাহলে নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কি হবে তোমাকে দেখো। প্রথমে আমাদের 2 প্রকার পিতল আছে। একটা আছে 8:, আরেকটা আছে 15:7। এবারে এইগুলোকে মেশানো হয়েছে 5:2 অনুপাত। তার মানে 5টা এখানে, 2টা এখানে। এবারে এই অনুপাতকে যদি আমরা তুলে দিই তাহলে এদের পরিবর্তে আমরা x দিয়ে একটা সংখ্যা লিখতে পারবো। তার মানে প্রথমটাতে 5x নেওয়া হয়েছে, দ্বিতীয়টাতে 2x। এর মধ্য থেকেই আমরা তামা দস্তা বার করবো। তামা দস্তা, এটারও আমরা কি করব, তামা আর দস্তা। এইবারে এইটা যখন আমরা মেশাবো তখন তামার সঙ্গে তামা যোগ করব, যোগ করে যেটা হবে তার সঙ্গে অনুপাত, দস্তার সঙ্গে দস্তা যোগ করে তার সঙ্গে। ব্যাস, এটাই আমার কাজ হবে। অঙ্কের পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে আমরা শুরু করব। প্রথমে দেখো, প্রথমে আমরা কি করছি না, প্রথম প্রকার তামাতে প্রথম প্রকার তামায়, সরি, প্রথম প্রকার পিতলে পিতলে তামা ও দস্তার অনুপাত সমান 8:3। অতএব তামার আনুপাতিক আঘাত মান 8/8 প্লাস 3, 8/11। ক্লিয়ার? দস্তার আনুপাতিক ভাগার, তোমাদের যদি এগুলো করা থাকে তাহলে তোমরা ভিডিওটাকে একটু টেনে শেষের দিকে যাও। দস্তার বা পরের দাগটাতে যাও। দস্তার আনুপাতিক ভাগার 3/8 প্লাস 3, 3/11। এবারে দ্বিতীয় প্রকারে আসবো। দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত সমান 15:7। অতএব তামার আনুপাতিক ভাগার, তামার আনুপাতিক ভাগার সমান 15/15 প্লাস 7, 15/22। দস্তার আনুপাতিক ভাগার 7/15 প্লাস 7, 7/22। এই পর্যন্ত ক্লিয়ার? চার আনুপাতিক ভাগার বার করলো। এই অঙ্কগুলো সহজ কিন্তু, ঠিক আছে? এবারে আমরা নতুন একটা স্লাইড নিচ্ছি। এই দুটো অনুপাত আমাকে কি বলছে, 5:2। প্রথম ও দ্বিতীয় প্রকার পিতল কত অনুপাতে মেশানো হয়েছে, 5:2।
ঠিক আছে? এখানে লিখবো যেহেতু প্রথম ও দ্বিতীয় প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হয়, তাই ধরি তাই ধরি প্রথম প্রকার পিতল 5x একক এবং দ্বিতীয় প্রকার পিতল 2x একক নিয়ে নতুন পিতল তৈরি করা হলো। ঠিক আছে? এখানে অবশ্যই x গ্রেটার দেন 0 লিখবে। ব্যাস। এটার পরে আসছে কি? অতএব 5x একক প্রথম প্রকার পিতলে তামা থাকবে। দেখো, প্রথম প্রকার পিতলে তামা কত ছিল? 8-এর 11। তাহলে এটা 8-এর 11 গুণিতক 5x সমান 40x/11। দস্তা থাকবে 3/11 গুণিতক 5x সমান 15x/11 এবং 2x একক দ্বিতীয় প্রকার পিতলে তামা থাকবে। দ্বিতীয় প্রকার পিতলে তামা কত? 15/22। তাহলে 15/22 গুণিতক 2x 2 দিয়ে কাটলে 15x/11 একক। দস্তা থাকবে, এগুলো সব একক লিখবে, 7/22 গুণিতক 2x 7x/11 একক। ক্লিয়ার? এবারে দেখো, এইবারে তোমাকে বলছে নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত। তাহলে নতুন প্রকার পিতলে তোমাকে তামা মানে ওই দুটো মেশানো হয়েছে, তাহলে ওই দুটোতে যে তামা থাকবে সেই তামা দুটো যোগ করতে হবে। অর্থাৎ তোমাকে নিয়ে আসতে হবে এই দুটো তামার যোগফল, এইটা আর এইটা, আর দস্তা এইটা আর এইটা, দস্তা যোগ। অতএব অতএব নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত সমান। দেখো, তামা দুটো কি কি আছে? 40/11 আর 15/11। 40x/11, 15x/11 ইস টু, এটাই কত আছে? না দেখো, এটাই আছে, দশটা আছে 15x/11, 7x/11, 15x/11, 7x/11। ব্যাস। 11 তো লসাগু মানে 11 হলো, ওটা যোগ করলে 55x ইস টু, এটা 22x/11।
11 5 55, তাহলে 5x is 2, 2x যদি কেটে যায়, যেহেতু x নট ইকাল টু 0, 5:2, এটা লিখবে যেহেতু x নট ইকাল টু 0, হয়ে গেল। অতএব নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত হবে এত। আমাদের প্রথমে উত্তরটা লেখা আছে, তো অতএব আর এটা লিখতে হবে না। চলো তারপরে কি বলছে, যদি মারিয়া ডেভিড ও এটা একসঙ্গে কাজ করবে, এগুলো সব তোমাদের বইতে আছে, যদি তোমরা না পারো আমার প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে ওই চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টার অনুযায়ী খুঁজবে, ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এবারে দেখো, একটি কাজ মেরি ও ডেভিড একা একত্রে একা একা যথাক্রমে 10 দিনে 15 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে লিখো মেরি, মেরি 10 দিনে করে একটি কাজ, হয়েছে। তাহলে মেরি একদিনে করবে এতটি কাজ, ডেভিড 15 দিনে করে একটি কাজ, ডেভিড একদিনে করবে এইটা, যেটা আমাদের করতে হয় এটা আমরা করে ফেলি। এবারে মারিয়া আছে, এখানে ধরে নেব, ধরি মারিয়া x দিনে করে একটি কাজ, একদিনে করে 1/x কাজ। এবারে তোমাদের প্রশ্নানুযায়ী দেখো, প্রশ্নানুযায়ী এটা বইতে যেটা ছিল যে অনুপাত অনুযায়ী করো, মানে সমানুপাতে সাজিয়ে করো, এখানে কিন্তু বলেনি। তাই আমরা প্রশ্নানুযায়ী দেখো, আমরা এটাকে লিখতে পারছি প্রশ্নানুযায়ী। একটু লক্ষ্য করো, প্রথমে মেরি করেছে 4 দিন, মানে এই যে মেরি এটা 4 দিন করে, এটা কিন্তু তোমরা খাতায় লিখবে না, এটা আমি এমনি বোঝানোর জন্য বলছি। ডেভিড করেছে এইটা 5 দিন, আর চলে গেছে, তারপরে 4 দিনে কাজ শেষ করেছে, মানে এ 4 দিনে করেছে। তাহলে এই 3জন করার পর কাজটা শেষ হয়েছে, মানে একটি কাজ কমপ্লিট হয়েছে। তাহলে প্রথমে একদিনে করে 1/4 অংশ, সরি, মেরি যেটা করে 1/10 অংশ, সে 4 দিন করেছে, প্লাস ডেভিড করে 1/15 অংশ, ও 5 দিন করেছে, প্লাস মারিয়া 1/x দিন করে, এক্স অংশ করে, কিন্তু ও করেছে 4 দিন, 4 দিনে শেষ করেছে। এই মিলে কাজটা 1 অংশ কমপ্লিট হয়েছে। তাহলে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী এটা। এবারে এখান থেকে দেখো, 5 দিনে 15, 2 2 4, 2 5 10, ঠিক আছে। তাহলে ওটাকে তুমি ওদিকে পাঠাতে দাও, তাহলে 4/x সমান 1 - 5, 2/5, 2/5 মাইনাস 1/3। এটাকে যদি আমরা লসাগু করি, 4/x সমান, এটা 15 লসাগু হবে, তাহলে 15 মাইনাস 6 মাইনাস 5, 6 5 11, বা 4/x সমান 4/15, বা 1/x সমান কত হচ্ছে 1/15। আমার এই 1/x লাগবে। তোমাকে কি বলছে এবার দেখো, লক্ষ্য করো, যে যদি মেরি ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করতে পারে, তবে কতদিনে কাজটি শেষ হবে। তাহলে এবারে লিখবো আমরা, এবারে আমরা একটা স্লাইড নেব, দেখো। এখন মেরি, ডেভিড
ও মারিয়া একদিনে একত্রে মোট কাজ করে। দেখো একদিনে প্রথম জন 1/10 করে, প্লাস পরের জন 1/15 করে, প্লাস তারপরের জন 1/x করে, কিন্তু x এর মান কত? আমি পেলাম 1/x মানে 15। এত অংশ করতে পারো। এটা লসাগু করলে কত হবে? 30। 3 প্লাস 2 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 7/30 অংশ বলতে পারো। অতএব সবাই 7/30 অংশ করে একদিনে। এক অংশ করবে, উল্টে গুণ হয়ে যাবে, ভাগ হলে তাহলে কত হবে? 30/7 দিনে। এটাকে পূর্ণ ভাঙলে 7 4 28, 2/7 দিনে। কি বললাম, বোঝা গেছে? এটার অ্যান্সার এটা। চলো তারপরে কি বলছি। এটা একদমই সহজ, এটা করাবো না, এটা তোমাদেরকে যা সাজিয়ে দিচ্ছি। এত অসক্ষমতার একটি পাম্প এত লিটার জল 8 ঘন্টায় তুলতে উপরে তুলতে পারে। তাহলে তোমাকে কি জিজ্ঞাসা করছে? সময় কত? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে অশ্ব ক্ষমতা বা পাম্পের ক্ষমতা বা অশ্ব ক্ষমতা, 2 তোলা জলের পরিমাণ বা জলের পরিমাণ, তোলা জলের পরিমাণও লিখতে পারো, আর এটা সময় বা দৈনিক সময়। অশ্ব ক্ষমতা 5, 36,000 লিটার জল তুলে 8 ঘন্টায়। অশ্ব ক্ষমতা 7, 63,000 লিটার জল তুলবো। জিজ্ঞাসা, প্রথমে আমাদের কি লিখতে হয়? দৈনিক, এটা ব্র্যাকেটে ঘন্টা লিখবে, হ্যাঁ? দৈনিক সময় ও অশ্ব ক্ষমতা পরস্পরের ব্যস্ত সম্পর্ক। এই দিকটা দিচ্ছি না সবসময়, এদিকে। এটা ব্যস্ত যেহেতু উল্টো, এদিকে দিচ্ছি না। অতএব ভগ্নাংশটি হবে সমান 5/7। আবার একই কথা, দৈনিক সময়ের সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে জলের, তোলা জলের পরিমাণ সরল সম্পর্ক, সরল সম্পর্কে আছে। অতএব ভগ্নাংশটি হবে, এটা সরল মানে এটা একই দিকে দিচ্ছি না, এদিকে যেটা থাকবে, তাহলে 63,000 বাই 36,000। এবারে চলো অতএব নির্ণেয় সময় সমান, নির্ণেয় সময় সমান, দেখো জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা থাকবে 8, সেটা লিখবো 8 গুণিতক এই ভগ্নাংশ গুলো এবার গুণ করে দাও। প্রথম ভগ্নাংশ আসছে কি
5/7, 5/7 দ্বিতীয় ভগ্নাংশ আসছে 63,000/36,000। 3 শূন্য কেটে গেল। 7 9 63, 9 4 36, 4 2 8, 10 ঘন্টা। এর সময় সমান 10 ঘন্টা। চলো এবারে কি বলছে দেখো, এটা উদাহরণে আছে, এটা বইতে উদাহরণে আছে, তবুও আমি করে দিচ্ছি। দেখো কি বলছি, দেখো একটু তোমাদের একটু ধরিয়ে দিচ্ছি। তুলবে, প্রথমে আমরা তুলছি না, সমান চিহ্ন দিচ্ছি। এ কিউ মাইনাস বি কিউ প্লাস এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 2b এর হোল কিউব। দেখো এইটা বুঝতে চাই না, 2b এর হোল কিউব মানে এইটা 8, এইটা 8b কিউব, আর এখানে একটা বি কিউব, এইটা দুটো মিলে 9b কিউব আসছে। বললাম, বোঝা গেছে? তাহলে যেহেতু এইটাকে শুধু বিকৃতি করেছি, আর সবাই দেখো এ কিউব প্রথমে ছিল লিখেছি, শেষ এ প্লাস বি এর হোল কিউব ছিল এটা লিখেছি, শুধু এই দুটো মিলে 8, ঠিক আছে, আর একে 9 সমান। এবারে সূত্র ফেলাও, এ কিউ মাইনাস বি কিউ সূত্র এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এবার এটাকে এ কিউ মাইনাস বি কিউ সূত্র ফেলাও, কত হচ্ছে এ, এ মানে এটা, মাইনাস বি এটা, এ স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস এ বি, এ মানে এটা, বি মানে 2b প্লাস বি স্কোয়ার মানে 2b হোল স্কোয়ার। ব্যাস, চলো এইটা কত হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এটা দেখো সরল করলে এ মাইনাস বি, এটা যদি ভাঙি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যদি ভাঙি তাহলে কত হচ্ছে, এটা যদি ভাঙি তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 2ab প্লাস, প্লাস হবে 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। এইখান থেকে দেখো এ মাইনাস বিটা কমন চলে যাবে, গেলে প্রথমটাই কত আসছে, প্রথমটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে কত আসছে প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, 2ab মানে 4ab, আচ্ছা বি স্কোয়ার কত আছে, 6 × 7 বি স্কোয়ার সমান এ মাইনাস বি, এটাকে যদি করো তাহলে কত হচ্ছে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 7b স্কোয়ার। আসছে না, আসছে না? তারপরে দেখো এইটা আবার মিডিলটা হবে, হবে না? 7 2 14, 7। আচ্ছা একটু চিহ্নের গন্ডগোল আছে যদি, তাহলে হচ্ছে না, তাহলে মিডল টার্ম হবে না। এটা যদি মাইনাস হতো তবে হতো, তবে বিয়োগ করলে আসতো। 7 2 14, 14 তো এখানে 7 2 7 থেকে 7 থেকে 2 বাদ দিয়েই হতে হচ্ছে, তাই না? 7 থেকে 2 বাদ দিয়ে হতে হলে তাহলে এখানে হবে না, ঠিক আছে? এই চিহ্নগুলো যেহেতু এরকমই, তাহলে এই পয়েন্ট থেকে যাবে। চলো তারপরে কি বলছে দেখো, এইটা সমান চিহ্ন দিও, 2a স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা লিখতে পারি আমরা, তাহলে এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, মাইনাস কমন নিলে এ মাইনাস 1/a হয়ে যাবে, -7 হবে। দেখো 2, এইটাকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2a, এটা বি। আমরা এটা কেন করলাম, এটা মাইনাস কেন করলাম না, দেখো এইখানে মাইনাস আছে, এইটা মেলানোর জন্য এখানে মাইনাস করলাম, মাইনাস এ মাইনাস 1/a -7, এটা কেটে গেল। এবারে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 2 হোল ইন্টু a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 4, এই মাইনাসটা আগে রাখি, a মাইনাস 1/a, এটা গুণ করলে +4
-7 হয়েছে? তারপরে কি আসছে? না 2 হোল ইনটু a মাইনাস 1 বাই a তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস 3। এবারে 2 3 এ 6। এর মাঝখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 নিয়ে আসতে হবে। তাহলে 2 a মাইনাস 1 বাই a তার হোল স্কয়ার 2 3 এ 6 তাহলে মাইনাস 3 a মাইনাস 1 বাই a 3 থেকে 2 বাদ দিলে তাহলে বিয়োগ করলে এটা সবসময় বড়কে দিতে হবে এই চিহ্নটা, ছোটটাকে এর বিপরীত চিহ্ন বিয়োগের সময়। তাহলে 2 হোল ইনটু a মাইনাস 1 বাই a। কি বললাম বোঝা গেছে? মাইনাস 3। এবারে কমন নাও। a মাইনাস 1 বাই এটাকে কমন নাও। কমন নিলে প্রথমটাই পড়ে আছে 2 হোল ইনটু a মাইনাস 1 বাই a মাইনাস 3 প্লাস 1 কমন নাও। 2 হোল ইনটু a মাইনাস 1 বাই a মাইনাস 3। ঠিক আছে? চলো। তারপরে আমরা আরেকটা স্লাইড নিচ্ছি। দেখো, এইখান থেকে আমরা কি কমন নেব? 2 হোল ইনটু যেটা আছে মাইনাস 3 এইটাকে কমন। তাহলে 2 হোল ইনটু 2 হোল ইনটু a মাইনাস 1 বাই a মাইনাস 3 এইটাকে আমরা কমন। আরেকটা থাকছে কি a মাইনাস 1 বাই a নাকি a মাইনাস 1 বাই a প্লাস 1 1 বাই a প্লাস 1 এই প্লাস 1 টা চলে আসছে প্লাস এই প্লাস 1। চলো এবারে কি দেখো, এইবারে দেখো তোমরা এই যে 2 2 এ 4 এটাকে তোমরা করতে পারো 2a মাইনাস 3 মাইনাস 2 বাই a হয়েছে a মাইনাস 1 বাই a প্লাস 1। এবারে এই ধারের দুটো গুণ করলে এই তিনটাকে আমরা জাস্ট মাঝে রেখেছি, এই গুণফলটাকে আমরা শেষে রেখেছি। এবারে 2 2 এ 4 4 থেকে 1 বাদ দিলে 3 হয়। এইটা করে ফেলো। 2a মাইনাস 4 প্লাস 1 মাইনাস 2 বাই a আর এটা হচ্ছে a মাইনাস 1 বাই a প্লাস 1। এই অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পরীক্ষা হলে পারবে না। এখান থেকে তুমি 2 কমন নিয়ে নাও। তাহলে a মাইনাস 2। এখান থেকে তুমি 1 বাই a কমন নিয়ে নাও। কারণ নিচ থেকে a কমন নিয়েছি কিন্তু এর নিচে a ছিল না তাই উপরে গুণ হয়ে যাবে। এই জন্য a মাইনাস 2। ঠিক আছে? a মাইনাস 1 বাই a প্লাস 1। এখানে দেখো a মাইনাস 2 2 প্লাস 1 বাই a লিখতে পারো। আর এটা a মাইনাস 1 বাই a প্লাস 1। ক্লিয়ার? এটা কিন্তু প্র্যাকটিস করবে তোমরা। ঠিক আছে? চলো। এবারে কি বলছে? প্রথম রাশি সমান 4 হোল ইনটু এক্স স্কোয়ার মাইনাস 4। 4 কে আমরা 2 ইনটু 2 লিখতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখতে পারি 4 কে। তাহলে 2 গুণিতক 2 এটা এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার মানে একটা যোগ আর একটা বিয়োগ। ব্যাস। হয়ে গেল প্রথম রাশি। এবারে দ্বিতীয় রাশি। আমাদের প্রথম স্টেপ এইগুলোর সবসময় কমন প্রথমে। প্রথমে কি হবে? কমন। তারপরে কি হবে? তারপরে সূত্র। ঠিক আছে? তারপর না হলে মিডিল টার্ম। তাহলে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 24 কত কমন যাবে? 3 আর x কমন চলে যাবে। এটা এক্স কিউব আর 3 8 24। তাহলে এটা দেখো 3x আর এটা এক্স কিউব মাইনাস 2 এর কিউব। এইটা আমরা কি লিখতে পারি? 3x এটা a কিউ মাইনাস b কিউব সূত্র মানে a মাইনাস b হোল ইনটু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? এইটা x মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস
2x+4 হয়েছে, তৃতীয় রাশি হলো। এবারে আসবো আমরা তৃতীয় রাশি। দাঁড়াও, এটা তোমরা তুলে নাও, ভিডিওটাকে পজ করে তোমরা তুলে নেবে। চলো, তৃতীয় রাশিটা কি বলছে তোমাকে? 12 হোল ইন্টু x² প্লাস 3x মাইনাস 10। 12 হোল ইন্টু, তাহলে এখানে তৃতীয় রাশি, 12 হোল ইন্টু x² প্লাস 3x মাইনাস 10, x² প্লাস 3x মাইনাস 10। দেখো, এটা সূত্র যাচ্ছে না, এটাকে আমরা কি করব, 12কে রাখো একবারে শেষে ভাগ, এটা x², 10 ধারে দুটো গুণ করলে x² আগে কিছু নেই মানে 1 আছে, 1 আর 10-এ, 10 একে 10, 10কে ভাঙলে 5 দিয়ে 10, তাহলে 5 থেকে 3 বাদ, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, কে বড়? 5 বড়, তাহলে বড়টাকে এই প্লাস চিহ্ন, ছোটটাকে বিপরীত চিহ্ন। তাহলে প্লাস 5x, ছোটটাকে বিপরীত চিহ্ন মাইনাস 2x মাইনাস 10। তারপর এটা 12, প্রথমে x কমন নিলে x প্লাস 5 মাইনাস 2 কমন নিলে x প্লাস 5। 12 মানে এবারে এটাকে ভেঙে দাও, 2 গুণিতক 2 গুণিতক 3, তাহলে এটা কথা হচ্ছে x প্লাস 5 আর x মাইনাস 2। ব্যাস, আমাদের তিনটা ভাঙা হয়ে গেল। এবারে তিনটে ভাঙা হয়ে যাওয়ার পর এটাকে তোমাকে কি নির্ণয় করতে বলছে? গসাগু। গসাগু মানে মিল যেটা আছে। দেখো, 2 প্রত্যেকটাই নেই, তার মানে 2 কেটে দিলাম। আমি জাস্ট একটা দেখবো, 2 দ্বিতীয়টায় 2 নেই, 2 কেটে দাও। x প্লাস 2 নেই, এটাও কেটে দাও। x মাইনাস 1 এটাই আছে, এটাই আছে। চলো 3 নম্বরে আছে কিনা দেখে নিই। x মাইনাস 2 আছে। ব্যাস, এটাই লসাগু হবে। তাহলে গসাগু হবে। অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান x মাইনাস 2। ব্যাস, সবগুলোতে থাকতে হবে। চলো, এবারে কি বলছে? লসাগু বার করতে বলছে। কিন্তু এই অঙ্কটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের। তোমরা কিন্তু করবে এই অঙ্কটা। প্রথম রাশি প্র্যাকটিস করবে। প্রথম রাশি সমান x⁴ x² y² x² এর হোল স্কোয়ার প্লাস y² এর হোল স্কোয়ার প্লাস x² y²। এই তো, হ্যাঁ, এইটাকে আমরা জোর করে 2 করছি, দুটো করছি, একটা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ কিনা? বুঝতে পেরেছো? এইবারে দেখো, এইখান থেকে এইটা একটা পুরোটা সূত্র। এটা সূত্রটা হচ্ছে a প্লাস বি, বি মানে এটা, হ্যাঁ, তার হোল স্কোয়ার মাইনাস, এটা তাহলে কথা হচ্ছে, এটাকে আমরা লিখে দিচ্ছি এক্স ওয়াই তার হোল স্কোয়ার। বোঝা গেল? এটাকে যদি আমরা লিখি তাহলে এ, এ মানে এটা, এ প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। হয়েছে? এবার এটাকে যদি আমরা ঠিকঠাক করে লিখি, x² প্লাস xy প্লাস y², x² মাইনাস xy প্লাস y²। ঠিক আছে? এটা প্রথম রাশি হলো। দ্বিতীয় রাশি সমান, এটা কত হবে? x³ y প্লাস y⁴। ঠিক আছে? x³ y প্লাস y⁴। এখানে আমরা y কমন নাও, x³ প্লাস y³ আমরা এখানেই করে দিতে চাইছি। তাহলে y, এটা x প্লাস a প্লাস b হোল ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? দ্বিতীয় রাশি হয়ে গেল। এবারে আমরা আসছি তৃতীয় রাশির জন্য। রাশিটা
রাশি কি ছিল? দেখো তৃতীয় রাশি কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। তাহলে তৃতীয় রাশি সমান তৃতীয় রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। এটা ছিল তো? আরেকবার দেখে নি। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। ব্যাস। এইখান থেকে কমনটা অনেকে ভুল করে, এটাকে ঠিক করে কমন। এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়াই, কিউবটা পুরোটা সবার ছিল, হয়ে গেল। তাহলে দেখো এক্স এস কিউব এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। এটাকে কেউ ভেঙে এরকমও লিখতে পারে, ঠিক আছে? এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস, হয়েছে? চলো এবারে নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু সমান, দেখো প্রথমে চলে যাব। প্রথম রাশিতে যা ছিল আমরা লিখে ফেলবো। প্রথম রাশিতে যা ছিল আমরা লিখে ফেলবো, এটা যা আছে লিখে ফেলবো। চলো লিখে ফেলি। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। চলো এবার দ্বিতীয় রাশিতে চলি। দ্বিতীয় রাশি কি ছিল? দেখো এটা লেখা হয়ে গেছে, আগে লিখেছি। এটা লেখার সময় লিখে দিয়েছি, একবার ধরবো তো এটা আর লিখবো না। এবার তাহলে ওয়াই আর ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে এর সঙ্গে আমরা লিখবো ওয়াই আর এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? দ্বিতীয় রাশি এটা হয়ে গেল, ওয়াই এক্স প্লাস ওয়াই। এবারে চলে আসো তৃতীয় রাশি। দেখো কোনটা লিখিনি? এক্স এস মানে এক্স এস কিউ, এটাও লিখিনি। এক্স গুণিতক এক্স গুণিতক এক্স, এটাও লিখিনি। আর এটাও তিনবার আমরা লিখিনি। এটা তিনবার না লিখে আমরা এক্স মাইনাস ওয়াই সরাসরি করে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। তাহলে এটাকে যদি তুমি সাজিয়ে লিখতে পারো তাহলে এক্স এস কিউব এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, এটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স এ। আচ্ছা, তার আগে আরো একটু লিখে নিই। এটা এই সঙ্গে ওয়াই দিয়ে দাও, একটু দাঁড়াও। আমরা একটু এক্স এস কিউব ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর হোল হয়ে গেল। এক্স প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? ব্যাস, এটা হলো তোমাদের লসাগু। এইভাবে করবে। চলো তারপরে কি বলছে? সমাধান। এটা তুলবে, তুললে তোমরা বা লিখবে। লসাগু কত হচ্ছে? 36। 3 12 36, 12 দিয়ে গুণ করলে 12x মাইনাস 12 8 96, 12 3 36, তার মানে 3 2 6x, 3 7 21 প্লাস 18 2 36, তাহলে 4x মাইনাস 2 ইজিক্যাল টু এটা 3, হয়েছে? বা 12 6 18 4 22, তাহলে 22x থাকছে। আচ্ছা, সংখ্যা যদি আমরা যোগ করি 96 98, 98 থেকে 21 বাদ দিলে, তাহলে 98 থেকে যদি আমরা 21 বাদ দিই 7, আর এখানে 7, তাহলে মাইনাস 77, ঠিক আছে? সমান এটা 36 3 108, কোনাকুনি গুণ করতে এটা নিচে 1 আছে বলে উপরে 1 গুণ হলো, এই জন্য নিচে উপরের গুলো ঠিক থাকছে। 36 এর সঙ্গে 3 গুণ হচ্ছে, বা এইটা 22x সমান, এখানে চলে যাও 108 প্লাস 77, বা 22x সমান 8 7 15, 5 হাতে x থাকছে, তাদেরকে 8 185। কি বললাম, বোঝা গেছে? বা x সমান 185/22, ঠিক আছে? এর মাঝে কোনো মাইনাস ছিল কিনা, যেগুলো মোটামুটি এটাই হবে। যদি
অঙ্ক তোলা ঠিক থাকে। সম্ভবত বইয়ের সঙ্গে কোনো একটা জায়গায় অমিল আছে, তাই হচ্ছে উত্তরটা হয়তো মানে কারারিটা সরল হচ্ছে না। এটাই হবে অ্যান্সার। যদি প্রশ্ন এটা দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু এটা answer। চলো তারপরে কি বলছে? ঠিক আছে, তোমরা এটা দেখে নিও। কোনো জায়গায় কোনো যদি আছে তাহলে বইটা দেখো আর ওটা দেখো। দেখলে বুঝতে পারো। আমার মনে হয় কোনো একটা জায়গায় মাইনাস ছিল টিল মনে হচ্ছে, বা একটু সংখ্যা কোনো চেঞ্জ ছিল। ঠিক আছে, চলো এটাকে সরল করতে বলছি। সমান চিহ্ন দেবে তোমরা। 1/, এটা লিখবে কত? এক্স স্কোয়ার, মিডল টার্ম ফ্যাক্টর। 2 একে 2, 2 আর 1 যোগ করলে 3, যোগ করলে দুজনকেই আমাদেরকে একই চিহ্ন দিতে হয়। তাহলে এই একই চিহ্ন দিলাম, দুজনকেই মাইনাস দিলাম, +2। মিডল টার্ম যেরকম করে। 1/, এক্স স্কোয়ার, 6 একে 6, 6 থেকে 3 2 6, 3 আর 2 যোগ করলে হবে তাহলে 3x প্লাস 2x, সরি প্লাস নয়, যোগের সময় একই চিহ্ন দুজনকে দিতে হবে, যে চিহ্নটা মাঝখানে থাকবে, +6 প্লাস 1/, এক্স স্কোয়ার, 3 একে 3, তাহলে 3 আর 1 যোগ করতে হবে, 3x মাইনাস এক্স প্লাস 3, হলো? সমান এইখান থেকে দেখো আমরা কমন নিলাম, এক্স কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 2, মাইনাস 1 কমন নিলাম, এক্স মাইনাস 2 মাইনাস কমন নিলে চিহ্ন বিপরীত হয়ে যায়। তাহলে 1/, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 2, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 প্লাস 1/, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3। ঠিক আছে, তাহলে 1/, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 প্লাস 1/, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 প্লাস 1/, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1। এটা কি করতে হবে না, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 লসাগু। প্রথমটাতে কি নেই না, এক্স মাইনাস 3 নেই, তাহলে উপরে এক্স মাইনাস 3 গুণ হবে, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেবো। এটাই এক্স মাইনাস 1 নেই, এক্স মাইনাস 1 গুণ হবে। তারপরে এটাই এক্স মাইনাস 2 নেই, তাহলে এক্স মাইনাস 2 গুণ হবে। তাহলে এইখানে নিচে নিচে সমান দিয়ে আমরা লিখবো সমান। এটা যদি আমরা করি, আমরা আরেকটা স্লাইড লিখতে, এটা তোমরা দেখে নাও। তাহলে দেখো এক্স গুলো কটা আছে, 3টে আসছে, আর সংখ্যাগুলোও -6। তাহলে এখানে সমান চিহ্ন দিও, 3x মাইনাস 6, আর এর নিচে আছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3। এটা কমন নিয়ে নাও, 3 কমন নিলে কত হচ্ছে, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3। দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এটা 3/, এটা গুণ করেও রাখতে পারো আর এটা এভাবেও রাখতে পারো। বোঝা গেল কি বললাম? এটাই হবে তোমার অ্যান্সার। তারপরে কি বলছো? এইটা হলে প্রমাণ করো। এইখানে একটু দেখো, যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু 27 আছে। 27 মানে 3 এর কিউব হয়। এখানে সামনে আছে দেখো 2। তাহলে এইটাকে একটু চেঞ্জ করে নিই। এখন 2x প্লাস 1/3x সমান 4। দেখো, যদি আমরা এখানে 3 নিয়ে আসতে চাই তাহলে 3 গুণ করব। আর 2টা ছিল, 2 কে কাটতে গেলে 2 দিয়ে ভাগ করব। তাহলে এই সংখ্যাটা দিয়ে আমরা প্রত্যেককে গুণ করব। সংখ্যাটা দিয়ে আমরা প্রত্যেককে গুণ করে দেব। কি বললাম, বোঝা গেছে? সাইডে লিখতে পারো, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে পাই। তাহলে এটা 2 কেটে যাচ্ছে, এটা এখানে 3, এই 3 কেটে যাচ্ছে, এখানে 2 এ 4 হচ্ছে। বা এটা যদি করো দেখো, 3x প্লাস 1/2x
সমান 6। এবারে উভয় পক্ষকে কিউব করে দাও। তোমরা এটাকে উভয় পক্ষকে কিউব করে দাও। 3x প্লাস 1/2x তার হোল কিউব সমান 6 এর কিউব। সাইডে লিখবি উভয় পক্ষকে ঘন করে পাই। ঠিক আছে? তাহলে এটা দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab হোল ইনটু a প্লাস b সমান 216 এর কিউব। এটা সূত্র বুঝতে পারছো নাকি দেখে নাও। যেহেতু তোমরা সূত্রটা জানো ওইভাবেই করে দিচ্ছি তাহলে। ঠিক আছে? তাহলে এইখান থেকে এক্স এক্স কেটে যাবে। এইখান থেকে কি আসছে দেখো 27 এক্স কিউব 1/8 এক্স কিউব আমাদের এটা চলে আসছে। প্লাস 9/2 গুণিতক এটার মান কত 6 সমান 216। এটা 3 হচ্ছে। বা পরের আরেকটা লাইন হবে। তো আরেকটা লাইন হলেও তোমাদের করতে হবে ভালো করে। ঠিক আছে? তোমরা এটাকে তুলে নাও সব। ভিডিওটাকে একটু দাঁড় করে সব তুলে নেবে। তাহলে পরের লাইনে কি হচ্ছে দেখো। এখানে 27 এক্স কিউব যেটা আসছে 1/8 এক্স কিউব 216 মাইনাস 9 27 বা 27 এক্স কিউব 1/8 এক্স কিউব এটা 100 এটা তো এটা বিয়োগ করে দেখো এটাই হচ্ছে প্রমাণিত। কি বললাম বোঝা গেছে? চলো, তারপরে কি বলছি দেখো। এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। যখনই ভাগ করব এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করতে বলছে 81 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2। এটা দেখো যখন আমরা করব তখন কি হবে না 3 9 27 3 27 81 আর এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস সরি প্লাস নয় এটা মাইনাস 27 এক্স কিউব চিহ্ন চেঞ্জ হবে। দেখো এইটা যোগের সময় দেখো এই এখানে এক্স কিউব আছে এখানে 2 আছে তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে না। তাহলে যার পাওয়ারটা বড় সেটাকে আমরা আগে রেখে দিচ্ছি। 27 এক্স কিউব প্লাস 2 আবার মেলাও আবার প্লাসে প্লাসে প্লাস 3 9 27 এক্স স্কোয়ার গুণ করলে হয়ে যাবে। তাহলে 27 এক্স কিউব মাইনাস 9 এক্স স্কোয়ার আবার সেম জিনিস দেখো এটা 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 তাহলে 9 এক্স স্কোয়ার প্লাস 2 আবার প্লাসে প্লাসে প্লাস 3 3 9 আর এক্স তাহলে 9 এক্স স্কোয়ার মাইনাস 3x এটা মাইনাস এটা প্লাস এটা কেটে গেল 3x প্লাস 2 দেখো আবার এক দিয়ে দেবো এখানে 3x মাইনাস 1 এখানে মাইনাস এটা প্লাস তাহলে কত হবে এটা কেটে যাবে এটা হবে 3। ঠিক আছে? তাহলে ভাগফল এটা তোমাকে যদি লিখতে দেয় তাহলে ভাগফল সমান 27 এক্স কিউব 9 এক্স স্কোয়ার 3x প্লাস 1 আর ভাগশেষ সমান 3। এটা তোমরা লিখে দেবে। চলো। এখানে বলছে লব ভগ্নাংশের হর লব অপেক্ষা 2 বড়। তাহলে আমরা ধরে নেব ধরি লব সমান এক্স অতএব হর সমান এক্স প্লাস 2
এবারে বলছে লবের সঙ্গে ৩ যোগ ও হরের থেকে ৩। তাহলে প্রশ্নানুযায়ী দেখো, লব আর এটা হর। লবের সঙ্গে ৩ যোগ, ৩ যোগ, হরের থেকে ৩ বিয়োগ করেছি। করলে ৭/৩। ব্যাস। এটাকে এবারে সরল করো। এক্স প্লাস ৩ বাই এক্স মাইনাস ১ ৭/৩ হয়েছে? ৭/৩। এবারে কণাকণি গুণ করো। 7x মাইনাস 7 3x প্লাস বা 7x মাইনাস 3x সমান ৯ প্লাস ৭। ঠিক আছে? বা এইখান থেকে দেখো 7x এটা বাদ দিলে কত হচ্ছে? 4x সমান ১৬। x সমান ১৬/৪। x সমান ৪। ঠিক আছে? অতএব ভগ্নাংশটি হবে অতএব ভগ্নাংশটি হবে সমান ৪ বাই লবের থেকে হর ২ বড়, ৪/৬। এটা লিখবে অথবা কাটাকাটি করে, কাটাকাটি করবে না, এটাই লিখবে। ঠিক আছে? ব্যাস। তারপরে দেখো ২ অঙ্কের সংখ্যা, এই দুটো যে অঙ্ক দিয়েছি না, তার এই ২ অঙ্কের সংখ্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা তোমরা কিন্তু করবে, পাক্কা করবে। ২ অঙ্কের একটি সংখ্যার অঙ্ক বিশিষ্ট দুটি সমষ্টি, মানে অঙ্ক দুটির সমষ্টি ৭। তাহলে ধরে নিই, ধরি এককের ঘরের অঙ্ক সমান এক্স। অতএব দশকের ঘরের অঙ্ক সমান 7 মাইনাস এক্স। সমষ্টি যেহেতু দেয়া আছে, আমাদের সংখ্যা নির্ণয় করতে গেলে এটা মাথায় রাখতে হবে যে যে সংখ্যা নির্ণয় করব, যে ঘরের অঙ্ক তাকে তত দিয়ে গুণ করতে হবে এবং মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। ভালো করে শোনো, এককের ঘরের অঙ্ক একক আর দশক। ঠিক আছে? তাহলে এককের ঘরের অঙ্ক তোমার কি? এককের ঘরের অঙ্ক হচ্ছে এক্স। দশকের ঘরের অঙ্ক কত? না হচ্ছে 7 মাইনাস এক্স। তাহলে সংখ্যাটা দেখো কিরকম লিখছি। সংখ্যাটি হবে সমান এককের ঘরের অঙ্ক সঙ্গে ১ গুণ। এটা ১ গুণ করতে পারো, নাও পারো। দশকের ঘরের অঙ্ক থেকে সঙ্গে ১০ গুণ। ক্লিয়ার? এবারে কি বলছে, এটাকে যদি করো এক্স প্লাস ৭০ মাইনাস ১০ এক্স, তাহলে ৭০ মাইনাস ৯ এক্স হয়ে গেল। এবারে লিখো অঙ্কদ্বয়। আরো একটা দেখো, বলছে দুটি স্থান বিনিময় করলে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, বিনিময় মানে কি, এককটা এখন দশকে আর দশকটা এখন এককে গেছে, নাকি না? তাহলে দেখো সংখ্যাটি হবে সমান, তাহলে যেটা একক ছিল সেটা দশক হয়েছে, তার মানে তার সঙ্গে ১০ গুণ, প্লাস যেটা দশক ছিল সেটা একক হয়ে গেছে, তার সঙ্গে তাহলে ১ গুণ। ১ গুণ আমরা করতে পারি, নাও করতে পারি। এটা ১০x প্লাস 7 মাইনাস এক্স সমান 9x প্লাস 7 হয়ে গেল।
এবারে বলছে যে সংখ্যাটি তৈরি হলো তা পূর্বের সংখ্যার থেকে 27 বড়। তাহলে কে বড়? না, পূর্বের থেকে বড় মানে পরের সংখ্যাটা বড়, দ্বিতীয় সংখ্যাটা বড়। তাহলে প্রশ্নানুযায়ী আমরা কি লিখবো? না, প্রশ্নানুযায়ী লিখবো, দেখো তোমরা প্রশ্নানুযায়ী লিখবো প্রশ্নানুযায়ী। দেখো, এখন যে সংখ্যাটা, বর্তমান যে সংখ্যাটা, সেটা কত? না, 7x, 9x প্লাস 7, 9x প্লাস 7। এটার থেকে আমরা বাদ দিচ্ছি কোনটা? আগের সংখ্যাটা, 70 মাইনাস 9x। 70 মাইনাস 9x, এইটা বাদ দিলে 27 হবে, এইটা তোমাকে বলা আছে। এটা বাদ দিলে কি হবে? 27 হবে, এইটা তোমাকে বলা আছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে বর্তমান সংখ্যার থেকে আগের সংখ্যাটা বাদ দিলে 27। বা এইটাকে সরল করে নাও, 9x প্লাস 7 মাইনাস 70 প্লাস 9x সমান 27। বা 18x সমান 27 মাইনাস 7 প্লাস 70। বা 18x সমান, এটা 20, 70, 90। বা x সমান 90/18, 18 5-এ 90। ঠিক আছে? বা x সমান 5। অতএব সংখ্যাটি লেখো। তো সংখ্যাটা মানে প্রথম সংখ্যাটা। অতএব সংখ্যাটি হবে সমান, দেখো এককের ঘরের অঙ্ক কত? তোমার হচ্ছে 70। এককের ঘরের অঙ্ক, এককের ঘর আর দশকের ঘর। এককের ঘরে x ছিল, দশকের ঘর 7 মাইনাস x ছিল। তাহলে এটা মানে 5, আর দশকের ঘরে 7 মাইনাস 5 মানে 2। তার মানে সংখ্যাটি হবে, এইভাবে সাইডে ছবি এঁকে লিখে দিতে পারো। অথবা এই জায়গায়, এইটা যেটা, এইখানে তুমি x বসিয়ে দিতে পারো। 70 মাইনাস 9 গুণিতক 5, 70 মাইনাস 9 গুণিতক 5। অথবা or 70 মাইনাস 9 গুণিতক 5, 70 মাইনাস 45। কি বললাম, বোঝা গেছে? তারপরে কি বলছে? নিচের ছকের তত্ত্বটি লেখচিত্র তৈরি করো এবং লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। এইটা করার আগে আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে আমাদের যে ছক কাগজ, এই দেখো, এই ছক কাগজ, এই ছক কাগজে কিন্তু একদম 125, 200 এটা কিন্তু ধরবে না। তাহলে বইয়ের দাম, তোমরা এরকম দুটো রেখা টানা হবে। ধরো এইখানে একটা রেখা টানা হলো, এইভাবে রেখা টানা হবে, পজিটিভ তো, এইরকম একটা ধার ধরে ধরবে, লিখবে তোমরা। এই হলো একটা রেখা, আর এইখান থেকে একটা রেখা, এই এখানে তীর চিহ্ন দেবে, এই জায়গায় তীর চিহ্ন দেবে, এইখানে তীর চিহ্ন দেবে, এই জায়গায় তীর চিহ্ন দেবে। এটা মূল বিন্দু ও দেবে, বুঝে গেল? এটা এক্স দেবে, এটা ওয়াই দেবে, এটা যদি পারো ওয়াই ড্যাশ দেবে, এটা যদি পারো এক্স ড্যাশ দেবে। ড্যাশ মানে এরকম মাথায়, হয়ে গেল। এবারে আমরা চলে আসছি, যখন আমরা এই এক্স অক্ষ বরাবর এটা এদিকটাতে আমরা কাকে বসাবো সেটা লিখতে হবে। বইয়ের দাম না বইয়ের সংখ্যা। আর এই দিক বরাবর আমরা কাকে বসাবো সেটা লিখতে হবে। কেউ যদি বলে যে এটা আমরা বইয়ের দাম, বইয়ের দাম,
আর এটা আমরা লিখবো বই এর সংখ্যা। বইয়ের সংখ্যা হয়ে গেল। এইবারে দেখো, যখন বইয়ের দাম বসাবো 200 বসাতে পারবো না। তখন আমরা কি করব? না, এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। একটা ঘর সমান 5 একক দূরত্ব। এটা দিয়ে যত দিয়ে ভাগ করা যায় সবগুলোকে ভাগ করা যায়। তোমরা 25 দিয়ে ভাগ করতে পারো, 25 দিয়ে ভাগ করলে 2, এটা 25 দিয়ে ভাগ করলে 3, এটা ভাগ করলে 5, এটা ভাগ করলে 8। 25 দিয়ে, তাহলে একটা ঘর সমান 25, এটা ধরতে পারো। তাহলে তোমরা এখানে ভাষায় কি লিখবে? না, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একটি ঘর একটি ক্ষুদ্রতম, ভাষাটা একটু দেখো, বর্গাকার ঘরের একটি বাহু বাহুর দৈর্ঘ্য সমান 25টি বই। হলো মানে 25 করে ধরা হলো এক একটা ঘর। ঠিক আছে? আচ্ছা, এবারে ওয়াই অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের একটি বাহুর দৈর্ঘ্য সমান একটি বই ধরাই। এই দুটো ভাষাকে একটু লেখা প্র্যাকটিস করো। ঠিক আছে? এবারে যেহেতু এটাকে 25 ধরেছো, এটাকে একটু একটা ছক বাড়িয়ে, এটা তোমরা তোলার পরে একটা ছক বাড়িয়ে দাও। বাড়িয়ে দিয়ে তোমরা এটাকে 25 ধরার জন্য কি পেলে দেখো। 25 ধরার জন্য 25 দিয়ে ভাগ করো, 25 দিয়ে 50, 25 3-এ, 25 5-এ, 25 8-এ। এখানে লিখবে যখন একটি বাহু সমান 25 টাকা। ব্যাস, এইটা লিখবে। লিখলে তোমাদেরও ক্লিয়ার, আর এটা পরীক্ষার্থী বা যে আরে শিক্ষার্থী, সরি, শিক্ষকেরও কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এবারে আমাকে বসাতে হবে অ্যাকচুয়ালি বইয়ের সংখ্যা উপরে, আর এটা বসাতে আমি ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর আর 75 নয়, এই সংখ্যাগুলো বসাবো, এই সংখ্যাগুলো। ঠিক আছে? তাহলে বইয়ের সংখ্যা যেটা উপরে উঠবে সেটা 2 উঠবে, আর নিচে যেটা যাবে সেটা 2 যাবে। চলো, প্রথমে এক ঘর এইখানে দেখতে পাচ্ছ, দু ঘর এইখানে দেখতে পাচ্ছ। এক ঘর দু ঘর মানে এইদিকে বইয়ের দাম এলাম, দেখো বইয়ের দাম 2 ঘর, এই দুইটাকে নিলাম। এবারে আসছে উপরের দুইটাকে, মানে উপরের দিকে উঠবো। এক ঘর, এই 2 ঘর, যেখানে উঠবো এই গোল করে দেবো এই জায়গাটা। ঠিক আছে? প্রত্যেক ক্ষেত্রে আমরা এই মূল বিন্দু থেকে শুরু করব, মানে এই মূল বিন্দু থেকে শুরু করব। এই মূল বিন্দু থেকে প্রথমে এক ঘর দু ঘর এলাম, তারপরে আমরা উপরের দিকে উঠবো এক ঘর দু ঘর। হয়ে গেল? চলো, তারপরে আবার কি আছে? প্রথমে আমরা 3 যাব, এই 3টা যাব, তারপরে বইয়ের সংখ্যা 3 যাব। প্রথমে আবার 0 থেকে কাউন্ট হবে, 1 2 3, এই 3 এলাম, আবার উপরে 1 2 3, এই 3। ঠিক আছে? আবার দেখো, আবার আমরা কি করলাম, এই 5 আর 5, চলো 5 আর 5, 1 2 3 4 5, আবার উপরে 1 2 3
4 5 এখানে চলো। তারপরে আবার কি বলছে 8,8 চলো 8 যাও, কোনে কোনে যাও 1 2 3 4 5 6 7 8 মানে এখানে আবার উপরে 8 উঠো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 ব্যাস। এইবারে একটা স্কেল দিয়ে এইখান থেকে পুরো একদমে করে যোগ করে বাড়িয়ে দিলে এ একটা দাও আর একটা বি দাও, এটা তীর চিহ্ন দিতে পারো, ঠিক আছে দুদিকে। তাহলে দেখো যোগ করলে একটাই সরলরেখায় পড়ছে, অতএব এটা লিখবে এখানে, যেহেতু অতএব এখানে লিখতে পারো বা তোমরা এমনি খাতাতে লিখতে পারো, যেটা পরীক্ষার খাতা যেটা সাদা খাতা থাকবে, মানে এই জায়গাটায় যেখানে আছে সমস্ত বিন্দু সমস্ত বিন্দু একই সরলরেখায় অবস্থিত। অবস্থিত অতএব অতএব বিন্দুগুলি বিন্দুগুলি সমরেখ। ব্যাস, এইটা তোমরা লিখে ফেলো। হলো, চলো এবারে দেখো তোমাদের কাছে পরে এবারে যেটা আছে সেটা তোমাদের উপপাদ্য। আমরা উপপাদ্যটা একটু করাবো না, মানে উপপাদ্য তোমরা বই থেকে মিলিয়ে দেখে নেবে, যদি বুঝতে না পারো কমেন্ট করবে, অবশ্যই উপপাদ্য আলাদা করে আমি ভিডিও ছাড়বো, বা কিছু আগে ছেড়েছি এবারে ছাড়বো, তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। আর কিছু যেগুলো ইম্পর্টেন্ট, যেটা এক্সট্রা উপপাদ্য, সেগুলো আমরা করাবো। তাই এটা করছি না, এটা করছি না, এটাও করব না, তাই না। এগুলো সব উপপাদ্য তোমাদের দুটো করতে হবে, 4টে দেওয়া থাকবে সমত। আবার যেটা হচ্ছে এক্সট্রা উপপাদ্য তোমাদের দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে। এই ছবি আঁকাটাও তোমরা করবে, আমি এটা করাবো পরে, ঠিক আছে। ছবি আঁকাটাও তারপরে আসছি আমাদের পাইচিত্র। পাইচিত্রতে এটা তোমরা আগেও করেছো, জাস্ট এইখানে আর একটা ছক বাড়িয়ে দিবে, ঠিক আছে। আর একটা ছক বাড়িয়ে দিবে, আবার একটা করে দেবে, ব্যাস। এটা আমরা যে ছক করতাম সেটা তোমাদের মনে আছে নিশ্চয়ই। প্রথমে কি করব, ভগ্নাংশ, তারপরে এটা কেন্দ্রীয় কোণের মান, কেন্দ্রীয় কোণের পরিমাণ বা কেন্দ্রীয় কোণ। ভগ্নাংশ এটা সব যোগ করব আমরা, কত 20 20 40, সবগুলো 20 দেখো 1 2 3 4 5, 20 5 100, 7 8 15, 15 5 20, তাহলে 120। তাহলে তোমরা সব 120 দিয়ে ভাগ করে দাও, 25/120, সব 120 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। 27/120, 28/120, 20 এবারে এটাকে যদি তুমি কেন্দ্রীয় করে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে এটা কি করতে হবে, 20/120 পৃথক 100, 25/120 পৃথক 100, ঠিক আছে। 27/120 পৃথক 100, ঠিক আছে। 28/120 গুণিতক 100, ঠিক আছে। আর এটা হচ্ছে 20/120 গুণিতক, চলো এটা ভগ্নাংশ যা বেরোবে, সমত সংখ্যাটা একটু ভুল দেয়া থাকতে পারে, ঠিক আছে। তোমরা এটা সংখ্যাটা যা বেরোবে মোটামুটি ওটাই করে নেবে, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। পরে যেটা তোমাদের করতে হয়, যেটা হ্যাঁ, এখানে এরকম টানতে হয়, তারপরে এখানে চাঁদা বসিয়ে যে কোণগুলো আছে সেগুলো এক এক করে টানতে হয় এবং লিখতে হয়, ওটাই লিখে ফেলবে। আজ এই পর্যন্ত। তোমরা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থেকো এবং পরের ভিডিও বা পরের
মডেলের কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। ঠিক আছে? ভালো থেকো সবাই।